হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হাজির হয়েছে একটি নিরামিষ রেসিপি নিয়ে, কাঁকরোল আলুর ডালনা। আর কাঁকরোল আলুর ডালনা খেতে খুবই মজা লাগবে। এটা মাছ মাংস না থাকলে বাড়িতে এই রেসিপিটা করে দেখো, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। দেখো, কাঁকরোল আলুর ডালনা রান্নার জন্য আমি কিছু ফ্রেশ কাঁকরোল আর 2টা আলু নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো খুবই কচি, আর এগুলো আজ সকালেই নিয়ে এসেছি। এবার আমি এই কাঁকরোল আর আলুগুলা কেটে নিব। কাঁকরোলের তরকারি অনেক মজাদার হবে। দেখো, কাঁকরোলগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আলুগুলোও কাঁকরোলের মতো করে একইভাবে কেটে নিয়েছি। তরকারিগুলো একই রকম কাটলে রান্নার পর দেখতে সুন্দর দেখা যায়। দেখো, আলুগুলোও কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি কড়াইয়ে সরষের তেল গরম করে এই কাঁকরোল আর আলুগুলো ভেজে নেব। যে যার পছন্দ মতো তেল নিতে পারো, অনেকে সাদা তেল ব্যবহার করতে পারো, আমি সরিষার তেলই ব্যবহার করলাম। দেখো, প্রথমে আলুগুলো তেলে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে উঠলে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব, কারণ কাঁকরোলের থেকে আলুটা সিদ্ধ হতে সময় বেশি লাগে। এই জন্য আলুগুলো আগে হালকা ভেজে নিয়ে এর মধ্যে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো, আলু ভাজতে ভাজতে আমি শিলপাটায় একটু মশলা করে নেব এই কাঁকরোল আলুর ডালনা রান্নার জন্য। জিরা, সরিষা, মৌরি আর গোলমরিচ, একটা কাঁচা ঝাল, এগুলো ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এই আলুগুলোর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ভাজতে দিব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে উঠলে আমি এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে এটাকে মিশিয়ে কিছু সময়ের জন্য ভাজতে দেবো। গায়ের রঙটা বেশি পোড়া পোড়া করা যাবে না, এটা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর আমি ভাজাটা ঢাকনা দিয়েই করব। দেখো, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এতে করে কাঁকরোল আর আলুটা সিদ্ধ হয়েও আসবে। দেখো, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। গায়ের রঙেরও কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ভাজাটা সুন্দর হয়েছে, হালকা বাদামি বাদামি কালার এসে গিয়েছে। আমি এই ভাজা আলু আর কাঁকরোলগুলো আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। দেখো, কাঁকরোল আর আলুগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর যে বাটা মশলাটা, ওর সাথে ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি। দেখো, এগুলা সব নামিয়ে নিয়েছি, আর ওই বাটা মশলার সাথে শুকনো মশলাগুলো একসাথে অ্যাড করে ওর সাথে জল অ্যাড করে রেখেছি। আর কড়াইয়ে সরিষার তেল গরম করে ওতে জিরা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু লাল লাল করে ভেজেই নিবে। তারপর ওই যে মশলাগুলো একসাথে জল দিয়ে অ্যাড করে রেখেছিলাম, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখো, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেকে চাইলে পেঁয়াজ পেস্টও দিতে পারে, কিন্তু আমি নিরামিষ বলে পেঁয়াজ পেস্ট দিই নাই। আর টমেটো অ্যাড করতে পারে, আমি এই দুইটার কোনোটাই অ্যাড করি না। সামান্য জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আরও কিছু সময় কষানোর জন্য দিলাম, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। দেখো, মশলা থেকে তেল বের হয়ে এসেছে। আমি এবার কাঁকরোল আর আলুর টুকরাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। এই কষানোটা একটু বেশি সময় ধরেই কষাতে হবে, তাইলে বেশি জলও লাগবে না, আর খাবারটা খেতেও অনেক মজাদার হয়। দেখো, মশলাগুলা কাঁকরোল আর আলুর সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এভাবে কিছু সময় কষানোর পরে এতে
আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। মশলাটা খুবই সুন্দর করে ওর সাথে মিশেছে। দেখো, ঝোলের জন্য যে বাটিতে আমি মশলাগুলো অ্যাড করেছিলাম সেই বাটিতে জলটা নিয়ে দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য যার যেমন ঝোল রাখার ইচ্ছা হবে সে তেমন জল দিবে। দেখো, আলু আর কাঁকরোলের সাথে মশলাগুলা ভালোভাবে মিক্স করে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর একটু জল দিব, দিয়ে এবার এটাকে ফুটতে দিব। এটা কিছু সময় পরে দেখো ফুটে উঠেছে, আর আমি চুলার আঁচটাও কমে দিয়েছি। কাঁকরোল আলুর ডালনা হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই।